হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্প তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এই মুভিতে এক বিজ্ঞানীর ছেলে খুবই মেধাবী ছিল। সে পড়ালেখার ফাঁকে তার বাবার আবিষ্কারগুলো দেখত। হঠাৎ একদিন কোনো এক এক্সপেরিমেন্টের কারণে সে মারা যায়। তখন বিজ্ঞানী সেলের ডিএনএ ব্যবহার করে অবিকল তার মতোই দেখতে এক রোবট তৈরি করে। এই রোবটটি তার আসল পরিচয় জানার পর কি হয় সেই গল্পই জানতে হলে দেখতে হবে অ্যাস্ট্রো বয় মুভির পুরো এক্সপ্লেন। তাই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। একটা কথা জানিয়ে দেই, এই মুভিতে দেখানো সব ঘটনাই কাল্পনিক ও ভিত্তিহীন, তাই বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না। ভিডিওর প্রথমেই আকাশে ভাসমান মেট্রো সিটি নামের এক শহর দেখতে পাই। এই শহর দেখতে যেমন সুন্দর তেমন আধুনিক, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? আসলে অনেক বছর আগে জলবায়ু পরিবর্তনের ফলে এখানে থাকা সায়েন্টিস্টরা বুঝতে পারে পৃথিবীর ভারসাম্য বদলাতে শুরু করেছে। তাই এক শহরকে প্রযুক্তির মাধ্যমে আকাশে ভাসমান সিটিতে পরিণত করে। এখানে যারা বসবাস করে তারা খুবই সুখী, কারণ তাদের কোনো কাজই করতে হয় না। এখানের সব কাজই রোবট করে দেয়, যেমন বাজার করা, মাছ মাংস কাটা, রান্না করা, এমনকি বিল্ডিং তৈরি, রাস্তাঘাট পরিষ্কার। আর কোনো রোবট ধ্বংস হয়ে গেলে সেটাও অন্য রোবট পরিষ্কার করে। এই সব কিছু সম্ভব হয়েছে বিখ্যাত সায়েন্টিস্ট ডেনমার্ক কল্যাণে, যিনি সব ধরনের মডার্ন ও আধুনিক রোবট তৈরি করে। এই শহরে হাজারো রোবট তৈরি হয়, আবার হাজারো রোবট ধ্বংস হয়, যেগুলোর বর্জ্য আবার নিচে থাকা শহরে ফেলা হয়। আর এগুলো স্যার এতক্ষণ ক্লাসে স্টুডেন্টদের শোনাছিল। তখন সবাইকে একটি রকেট সায়েন্স প্রশ্ন সলভ করতে বলে। ক্লাসে থাকা স্টুডেন্টরা এই প্রশ্ন সলভ করতে পারে না, কিন্তু টবি নামের এক ছেলে অল্প সময়ের মধ্যে প্রশ্ন সলভ করে ক্লাস থেকে চলে যায়। আর দেখা যায় তার উত্তর 100% সঠিক। তখন স্যার বলে, এই ছেলে একদম বাবার মতো হয়েছে। আসলে টবি বিশ্বসেরা বিজ্ঞানী ডেনমার একমাত্র ছেলে। সে যখন স্কুল থেকে বাসায় যাবে তখন একটি রোবট তাকে সাহায্য করে। এরপর গাড়িতে বসতেই মিস্টার ডেনমা হলোগ্রামের মাধ্যমে টবির সাথে কথা বলে, আর সে তার বাবাকে আজকের প্রশ্নের কথা বলে। টবির কাছে মনে হয় তার আনসার 100% সঠিক হবে। তার এই মেধা দেখে ডেনমা খুবই খুশি হয়। এখানে ডেনমা টবির কাছে ক্ষমা চায়, কারণ তাকে আজ কোয়ান্টাম ফিজিক্স মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা, কিন্তু প্রেসিডেন্ট স্টোনের পিসকিপারে কোনো এক জরুরি কাজ পড়ায় নিয়ে যাওয়া সম্ভব না। আর ডেনমা অফলাইন হয়ে গেলে টবির পিসকিপারে যাওয়ার ইচ্ছা হয়। তখন রোবট আর1কে আদেশ করে সেখানে নিয়ে যেতে, কিন্তু সে তার এই কথা মানতে রাজি না, কারণ ডক্টর ডেনমা তাকে আগেই বলেছে বাসায় নিয়ে যেতে। এখানে টবি রোবটের পিঠে কিছু করতেই সে পিসকিপারে যেতে রাজি হয়। এরপর দেখা যায় প্রেসিডেন্ট স্টোন ডক্টর ডেনমার সাথে কথা বলতে বলতে গন্তব্যস্থানে যাচ্ছে। তখনই সে পিছন থেকে তার বাবাকে ডাকতেই অনেকগুলো রোবট আটকে দেয়। আর ডেনমা তাকে দেখে বলে, এখানে তুমি কি করছো? আর1কে তো বলেছিলাম তোমাকে বাসায় নিয়ে যেতে, কিন্তু সে বাসায় না গিয়ে এখানে কেন? আর তখনই প্রেসিডেন্ট স্টোন টবিকে অনুমতি দেয় তাদের সাথে যাওয়ার জন্য। এখানে সে একটু পাকনা পাকনা কথা বলায় আবারও রেখে চলে যায়। সিন চেঞ্জ হয় আর দেখা যায় ডক্টর এলফান সবাইকে ব্লুকোর এনার্জির সাথে পরিচয় করায়। এখানে সে বলে, এই এনার্জি পরমাণু এনার্জির চেয়েও অনেক শক্তিশালী। এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে শুধু মেট্রো সিটি নয়, আমাদের আগের পৃথিবীও ঠিক করা সম্ভব। এরপর দেখায় রেড এনার্জি, যেটা ব্লুকোর এনার্জির একদম বিপরীত। এমন সময় সেখানে প্রেসিডেন্ট এসে তার ব্লু ও রেড এনার্জি নিয়ে যায়। তখন এলফান বলে, তুমি এগুলো দিয়ে কি করতে চাও? আর সে জানায়, আমি এমন কিছু করব যেটা সবার জন্য ভালো হবে। সিন চেঞ্জ হয় আর দেখা যায় একটি রোবট টবিকে খালি রুমে বন্দি করে চলে যায়। এখানে টবি চালাকি করে সেই রোবটের কাছ থেকে চাবি হাতিয়ে নেয়। অন্যদিকে ডক্টর ডেনমার অর্ডারে সেই ব্লুকোর এনার্জি একটি বিশাল রোবটে ইনস্টল করার চিন্তা করছে। তখনই প্রেসিডেন্ট বলে, এই এনার্জি শুধু পৃথিবীর ভালো কাজের জন্য, তাই না? তাহলে আমার মনে হয় এই রোবটে রেড এনার্জি ইনস্টল করা দরকার, কারণ আমি চাই এই রোবটকে অনেক শক্তিশালী ও ফাইটার রোবটে পরিণত করতে। এখানে ডক্টর ডেনমা ও ডক্টর এলফান সহ সকলে প্রেসিডেন্টের বিরোধিতা করে, কারণ তারা চায় একটি ভয়ঙ্কর বস্তু একটি ভয়ঙ্কর রোবটে ইনস্টল না করতে। তখন প্রেসিডেন্ট নিজেই সেই রেড কোর এনার্জি রোবটের মধ্যে ইনস্টল করে, আর দেখা যায় রোবটের চোখ দুটো একদম লাল বর্ণের হয়ে গেছে। অন্যদিকে টবি সেই রুম থেকে বেরিয়ে সেখানে আসে। তখন দেখতে পায় বিশাল রোবটকে পরীক্ষা করার জন্য অনেকগুলো ড্রোন দিয়ে হামলা করছে। এখানে রোবটটি খুব সহজে ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রোবটটি ড্রোনগুলোকে তার শরীরের সাথে একত্র করে ব্যবহার করতে সক্ষম। এরপর সবগুলো ড্রোনকে ধ্বংস করে প্রেসিডেন্টের দিকে আসতে থাকে হামলা করতে।
এমন সময় ডেনমা একটি কাচের ঘরে রোবটকে আটকে দেয়। তখন খেয়াল করে টবি সেই ঘরে আটকে গেছে আর অনেক চেষ্টা করে কাচের দরজা খোলার জন্য, কিন্তু ব্যর্থ হয়। এরপর রোবটটি সেই কাচ ভাঙার জন্য ব্লাস্ট করলে দেখা যায় টবি সেখান থেকে গায়েব। তখন অনেক চেষ্টার পর এলফান সেই রোবটকে অকিজু করতে সক্ষম হয় আর দেখা যায় সেখানে টবির ক্যাপ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। এই দৃশ্য দেখে ডেনমা কান্নায় ভেঙে পড়ে। সিন চেঞ্জ হয় আর দেখা যায় ডেনমা একটি রোবট তৈরির নকশা রেডি করছে। এরপর সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একদম মানুষের মতো দেখতে রোবট বানায়। তখন ডেনমা টবির ক্যাপে আটকে থাকা একটি চুল থেকে টবির ডিএনএ সেই রোবটে ইনস্টল করে। এরপর মানুষের আকৃতি দিলেই দেখা যায় রোবটটি দেখতে একদম টবির মতো। এমন সময় ডক্টর এলফান একটি বিটকেস নিয়ে সেখানে আসে আর দেখা যায় সেই বিটকেসে বালো শক্তির প্রতীক ব্লুকুর এনার্জি। প্রথমে এলফান ডেনমাকে নিষেধ করে এই এনার্জি রোবটে ব্যবহার করতে, কিন্তু সে তার কথা শুনতে রাজি নয়, যে কোনো মূল্যে তার ছেলেকে পেতে চায়। এখানে ডেনমা জানায় এই রোবটে এমন অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে যা আগে কখনো ব্যবহার হয়নি। এই জন্যই তার পুরো বিশ্বাস এই রোবট একদম পারফেক্ট হবে। এরপর সেই ব্লুকুর এনার্জি রোবটের বুকে স্থাপন করে আর চোখ খুলতেই দেখা যায় ডেনমাকে আব্বু বলে ডেকে উঠে। এটা দেখে ডেনমা টবিকে জড়িয়ে ধরে আর কোলে করে বাসায় নিয়ে যায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় টবি তার রুমে শুয়ে আছে। তখনই ডেনমা সেখানে এসে আর তার অবস্থা জিজ্ঞেস করে। এরপর টবি বলে, আমার কেমন জানি মনে হচ্ছে আমার শরীর অসুস্থ নাকি, কিন্তু তার আব্বু জানায় তোমার শরীর একদম সুস্থ আছে। এরপর রোবট আরওয়ান টবিকে দেখে আটকে ওঠে, কারণ সে জানে টবি বেঁচে নেই। তখন স্ক্যান করে দেখে এটি টবির মতো দেখতে একটি রোবট। এমন সময় ডেনমা এসে ইশারায় আরওয়ানকে নিষেধ করে সত্যিটা বলার জন্য। এরপর ডেনমা টবিকে জানায়, এখন থেকে তোমার স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি নিজেই তোমাকে সবকিছু পড়াতে পারবো। এরপর তাকে পড়াতে শুরু করে। দেখা যায় টবি খুব সহজেই সবকিছু সলভ করে ফেলে। এসব দেখে ডেনমা খুবই খুশি হয়। এরপর একটু মজা করতেই ডেনমা মন খারাপ করে আর তাকে অনেকগুলো বই পড়তে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই বইগুলো পড়ে কিছু টেস্ট করার জন্য এগুলো তৈরি করে খেলতে থাকে। এসব দেখে রোবট আরওয়ান খুবই মজা পায়। তখনই টবির ক্যাপ রোবট আরওয়ানের মাথায় পরিয়ে দেয় আর ডেনমা এসে বলে, তোমাকে এগুলো পড়ার জন্য দিয়েছি, নষ্ট করার জন্য নয়। তখন রোবট আরওয়ান বলে, টবির কোনো দোষ নেই, আমি তাকে বলেছি এসব করার জন্য। এরপর আরওয়ানের মাথায় টবির ক্যাপ দেখে ডেনমা রেগে যায় আর বলে, তোমার মাথায় টবির ক্যাপ কেন? আমি চাই না টবির ক্যাপ কোনো রোবট পড়ুক। এই কথা শুনে রোবট আরওয়ান ক্যাপ দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই টবি জানায়, আরওয়ানকে আমি ক্যাপ পরিয়ে দিয়েছি, আমার কাছে এই ক্যাপ একদমই পছন্দ হয় না। এই কথা শুনে ডেনমা অনেক মন খারাপ করে, কারণ এই ক্যাপ টবির খুবই প্রিয় ছিল, কিন্তু এখন সে এটা একদমই পছন্দ করে না। তখন ডেনমা ডক্টর এলফানকে কল করে জানায়, আমি ভুল করেছি, এই রোবট টবির মতো না, একদমই আলাদা। তখন এলফান বলে, কি হয়েছে সবকিছু খুলে বলো। আর সে জানায়, এটা টবির মতো জিনিয়াস, কিন্তু এর ভিতর টবিকে দেখতে পাই না। অন্যদিকে টবি তার বাবার সাথে তোলা পিক দেখতেছিল। এমন সময় বলে, হঠাৎ আব্বু রেগে যাচ্ছে কেন, আগে তো এমন ছিল না। আর বাহিরে দুটি রোবট কথা বলছিল। তখন টবি তাদের এই কথা শুনে অবাক হয়, কারণ সে আগে তো এসব কথা শুনতো না। তখন সেই রোবটদের ধরে জিজ্ঞেস করে, আমার সাথে এমন হচ্ছে কেন। এমন সময় ভুলবশত বিশাল বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। আর যখন পরেই যাবে এমন সময় দেখতে পাই তার পা দিয়ে আয়রনম্যানের মতো রেপালসার বের হতে শুরু করে। এটা দেখে তার একদমই সত্যি মনে হয় না। তখন নিজের গালে চড় মেরে সবকিছু ঠিক আছে কিনা চেক করে। এরপর উড়ার চেষ্টা করে, কিন্তু প্রথমে ব্যর্থ হয় আর এদিকে সেদিকে আবল তাবল যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সঠিকভাবে উড়তে শুরু করে। আর এই দৃশ্য দেখে টবি অনেক খুশি হয়। তখন মনের খুশিতে আকাশে উড়ে এদিকে সেদিকে মন যা চায় তাই করে। এরপর টবি বলে, এসব কি হচ্ছে, আব্বুকে দেখাতে হবে। এই বলে বাসার দিকে রওনা দেয়। অন্যদিকে প্রেসিডেন্টকে দেখানো হয়। এখানে একজন বলে, স্যার মেট্রো সিটির উপর দিয়ে অজানা কিছু উড়ে বেড়াচ্ছে। এটা দেখে প্রেসিডেন্ট মনে করে নিচের শহর থেকে হামলা হয়েছে, কিন্তু তারা চেক করে জানায় এটা ব্লুকুর এনার্জি। আর সে বলে, এলফান্তো বলেছে ব্লুকুর এনার্জি নষ্ট হয়ে গেছে। তখন সবাইকে আদেশ করে তৈরি হতে, যেভাবেই হোক এই এনার্জি তার চাই। এরপর টবি তার বাসায় যায় আর বাহিরে থাকতেই শুনতে পায় তার আব্বু এলফানকে বলছে, তুমি যেভাবেই হোক টবিকে ডিঅ্যাক্টিভ করে দাও। এসব শুনে টবি বলে, তোমরা আমার ব্যাপারে এসব কেন বলছো? তখন এলফান জানায়, তুমি আর 8-10টা ছেলের মতো সাধারণ বাচ্চা না। আর সে বলে, হ্যাঁ আমি আকাশে উঠতে পারি, জমিনের নিচেও যেতে পারি। তখন এলফান বলে, তোমার ভিতর টবির স্মৃতি প্রোগ্রাম করা হয়েছে, তাই নিজেকে টবি মনে হচ্ছে, আসলে তুমি একটা রোবট। এরপর ডেনমা বলে, আমি তোমার বাবা নই, তুমিও আমার ছেলে নও,
তুমি তো শুধুমাত্র টবির কপি। এই কথা শুনে টবি সেখান থেকে চলে যায় আর দেখা যায় একটি বিল্ডিং এর ছাদে বসে নিজের ব্যাপারে জানার চেষ্টা করছে। তখনই প্রেসিডেন্টের কয়েকটি শিপ এসে তাকে ঘিরে ধরে আর একজন জানায় এটা তো বাচ্চা, এর ভিতর থেকে ব্লুকোর এনার্জির সিগন্যাল আসছে। তখন প্রেসিডেন্ট টবিকে দেখে বলে এটা তো ডেনমার্ক ছেলে, তাকে ধরে ফেলো। আর যখন ধরতে চায় তখনই সেখান থেকে উড়ে যায়। এরপর অনেক চেষ্টা করে তাকে ধরার জন্য, কিন্তু কোনোভাবেই তাকে ধরতে পারে না। এভাবেই অনেক পিছু করার পর একসময় ধরতে সক্ষম হয়, কিন্তু তার শক্তির সাথে পেরে না উঠায় শেষমেশ তাকে ধরে রাখতে পারে না। এরপর বিশাল এক শিপ এনে টবির উপর মিসাইল অ্যাটাক করে। এই অ্যাটাকের ফলে অচেতন হয়ে মেট্রো সিটি থেকে নিচের সিটিতে সে পড়ে। সকালবেলা জ্ঞান ফিরেই দেখতে পায় বিশাল ধ্বংসস্তূপে পড়ে আছে। তখন একটি রোবট ডগ সেখানে আসে আর কোনো কিছুর কারণে একটি জায়গায় নিয়ে যায়। এরপর সেখানে তাকাতেই ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর দেখা যায় টবি একটি বস্তায় বন্দী হয়ে গেছে। তখন অনেকগুলো ছেলে মেয়ে এসে তাকে ধরে ফেলে আর বস্তার মুখ খুলতেই টবিকে দেখতে পায়। এখানে সে কোথা থেকে এসেছে জানতে চাইলে সে বলে মেট্রো সিটি থেকে। তখন কোরা নামের এই মেয়ে মেট্রো সিটির নাম শুনতেই আনন্দে নাচতে থাকে। এটা দেখে টবি বলে তোমরা মেট্রো সিটির নাম কখনো শোনোনি? আর জিন নামের এই ছেলে বলে আমার ইচ্ছে জীবনে একবার হলেও মেট্রো সিটি দেখার, সেখানে নাকি মানুষের সব কাজই রোবট করে দেয়। এমন সময় কোরা বলে এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না, কারণ এখানকার কোনো মানুষকেই নাকি সেখানে ঢুকতে দেয় না। এরপর তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। তখন সে জানায় আমি একজনকে খুঁজতে এসেছি। এমন সময় তিনটি রোবট এসে টবিকে ধরে নিয়ে যায় আর তারা নিজেদেরকে রোবটের মাসিহা পরিচয় দেয়। সেখানে বলে আমাদের একটাই লক্ষ্য জীবনের বিনিময় হলেও রোবটদের মানুষের গোলামি থেকে উদ্ধার করা। এরপর সবাই তার পরিচয় জানতে চায়। এখানে রোবটদের টবি নাম পছন্দ না হলে তারা এর নাম দেয় অ্যাস্ট্রো, আর এই নাম টবির অনেক পছন্দ হয়। তখনই কোরা সেখানে হামলা করে টবিকে উদ্ধার করে তাদের সাথে নিয়ে যায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় প্রেসিডেন্ট ডেনমার্ক বাসায় এসে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন এলফান বলে সে এখানে নেই, আর ডেনমার্ক কাছে বলে তুমি ব্লুকোর আমাকে দিয়ে দাও। তখন সে জানায় তুমি টবিকে নিয়ে আসো, তাহলে ডিএক্টিভ করে ব্লুকোর দিয়ে দেব। এই ওয়াদা পেয়ে প্রেসিডেন্ট সেখান থেকে চলে যায়। অন্যদিকে টবি সেই বাচ্চাদের সাথে তাদের আস্তানায় যায় আর সেখানে অনেক এতিম বাচ্চাদের দেখতে পায় যাদের কোনো পরিবার কিংবা পরিচয় নেই। তারা সবাই মনের খুশি মতো খেলছে। এরপর সামনে যেতেই হেমেক নামের এই লোকটির সাথে পরিচয় হয়। সে যে কোনো ভাঙাচুরা রোবটদের পুনরায় ঠিক করতে পারে। তখন টবি একটি রোবটে হাত দিতেই সেটা ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। এখানে হেমেক তাকে দেখে পরিচয় জিজ্ঞেস করে। তখন সে জানায় তার নাম অ্যাস্ট্রো। এরপর লোকটি বলে একসময় আমি মেট্রো সিটিতে ছিলাম, সেখানেই রোবট বিশেষজ্ঞের কাজ করতাম। এরপর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন হেমেক ঘুরে ঘুরে সবকিছু ঠিক আছে কিনা দেখছিল আর দেখা যায় অ্যাস্ট্রো না ঘুমিয়ে কি যেন ভাবছে। তখন সে বলে ঘর থেকে অনেক দূরে আসো, তাই মন খারাপ। এখানে তাকে জানায় সে মেট্রো সিটিতে ডেনমার্ক ও তার লোকদের সাথে কাজ করত। তারা এর ট্যালেন্ট ও মেধা দেখে হিংসা করতে থাকে আর সবাই মিলে রোবটদের সাথে মেট্রো সিটি থেকে নিচে ফেলে দেয়। এরপর অ্যাস্ট্রোকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই তারা সবাই মিলে সকালবেলা কোথাও যাচ্ছে। এখানে দেখা যায় রোবট ডগ অ্যাস্ট্রোকে বিরক্ত করছে। তখন অ্যাস্ট্রো বলে আমি সবকিছুই জানাবো। আর দেখা যায় সবার সামনে গিয়ে হি ইজ এ রোবট এই লেখাটি লেখে। এটা দেখে অ্যাস্ট্রো ঘাবড়ে যায়, কারণ সে যে রোবট এখনো কাউকে জানায়নি। কিন্তু এই রোবট ডগ জেনে গেছে সে একটি রোবট, তাই অ্যাস্ট্রোকে জোর করছে সে যে রোবট এটা সবাইকে জানিয়ে দিতে। কিন্তু জিন এটা দেখে বিশ্বাস না করে চলে যায়। এরপর সামনে যেতেই অ্যাস্ট্রো বিশাল এক অকেজো রোবট পরে থাকতে দেখে। তখন কোরা জানায় এটা অনেক পুরনো কনস্ট্রাকশন রোবট, আজ থেকে আরো 6 বছর আগে এখানে পড়ে আছে। আর সে বলে এটা যদি হেমেকের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে খুব সহজেই ঠিক করতে পারবে, কিন্তু এটা অনেক বিশাল হওয়ায় নিয়ে যাওয়া সম্ভব না। তখন অ্যাস্ট্রো এর ভিতর গিয়ে দেখতে পায় তার নাম জগ, আর সে পুরো কন্ট্রোল সিস্টেম স্ক্যান করে কোথায় সমস্যা জেনে যায়। এরপর তার বুকে থাকা ব্লুকোর এনার্জি প্রবেশ করাতেই সচল হয়ে যায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় হেমেক একটি রোবটকে লড়াইয়ের প্রশিক্ষণ দিচ্ছে। তখন বিশাল এক রোবট এসে সেই রোবটকে পিষে ফেলে আর দেখা যায় সবাই এর উপর থেকে নেমে আসে। তখন কোরা জানায় অ্যাস্ট্রো কেমন করে জানি এই রোবটকে সচল করে দিয়েছে। এরপর হেমেক বলে তুমি এটা কিভাবে করলি? আর সে বলে আমি জানি না, কিন্তু এর পাশে একটি লাথি দিয়ে বলি ঠিক হয়ে যা। তখন হঠাৎ করে এটা চালু হয়ে যায়।
এসব শুনে হ্যামেক অ্যাস্ট্রোকে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে লেগে পড়ে জককে নতুন করার কাজে। আর দেখা যায় কাজ শেষে জককে অনেক সুন্দর লাগছে। সিন চেঞ্জ হয়, দেখা যায় কোরা আড়ালে বসে কোথাও কল করার চেষ্টা করছে। এটা অ্যাস্ট্রো শুনে ফেলায় সে ঘাবড়ে যায়। তখন সে অ্যাস্ট্রোকে বলে, আমি বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করছি, আমি শুনেছি মাঝরাতে নাকি চেষ্টা করলে তাদের সাথে কথা বলা যাবে। এখানে কোরা সবকিছু খুলে বলে। সে জানায়, আমিও একসময় মেট্রো সিটিতে থাকতাম, সেখানে আমার বাবা মা থাকে, তাই চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলার। এখানে অ্যাস্ট্রো তার আসল পরিচয় জানাতে চায়, কিন্তু তার কোনো কিছু মনে হওয়ায় আর বলে না। এরপর সকালবেলা সবাই মিলে জককে নিয়ে যায় রোবট ফাইট লড়ার জন্য। সেখানে জককে দেখে সবাই বয়ে লড়তে রাজি হয় না। তখন হ্যামেক অ্যাস্ট্রোকে বলে, আমার কাছে এমন এক রোবট আছে যেটা হাসতে পারে, খেলতে পারে, কথাও বলতে পারে। এসব বলে একটি গ্যাজেট তার উপর ব্যবহার করতেই অ্যাস্ট্রো অচেতন হয়ে লুটিয়ে পড়ে। এটা দেখে কোরা রেগে যায় আর বলে, তুমি এটা অ্যাস্ট্রোর উপর কেন ব্যবহার করলে? তখন হ্যামেক বলে, অ্যাস্ট্রো কোনো মানুষ নয়, সে একটি শক্তিশালী রোবট। এরপর অ্যাস্ট্রোকে মাঠে নামিয়ে সব দর্শকের সামনে পরিচয় করায়। এখানে হ্যামেক অ্যাস্ট্রোর ব্যাপারে অনেক মিথ্যা বলতে থাকে। সে সবার সামনে জানায় অ্যাস্ট্রো মেট্রো সিটির রোবট, সে বলেছে এখানের যে কোনো রোবটকে ধ্বংস করতে সক্ষম, কিন্তু অ্যাস্ট্রো তাকে এসব কখনোই বলেনি। এরপর এক ভয়ঙ্কর রোবট মুখোমুখি হয় অ্যাস্ট্রোর সামনে লড়াই করার জন্য। তখন অ্যাস্ট্রো বলে, আমি তোমার সাথে লড়াই করতে চাই না, কিন্তু সেই রোবট অ্যাস্ট্রোর উপর হামলা শুরু করে। এখানে অ্যাস্ট্রো তার সাথে লড়াই না করে এড়িয়ে যায়, কিন্তু তারপরও সে আক্রমণ করতেই থাকে। এরপর অ্যাস্ট্রো রেগে যায় আর ক্ষণিকের মধ্যেই তাকে ধ্বংস করে দেয়। আর তাদের এই লড়াই দেখে সব দর্শক আনন্দে লাফাচ্ছিল। তখন এক পুতুলের মতো রোবট আসে লড়তে। এখানে দেখা যায় সেই পুতুলটি হঠাৎ দুটি রোবটে পরিণত হয়ে তার সাথে লড়াই শুরু করে। এই রোবটগুলো আগের রোবটের চেয়েও শক্তিশালী, কিন্তু এগুলো তার সামনে টিকতে পারে না, কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এরপর হ্যামেকের আদেশে অনেকগুলো রোবট অ্যাস্ট্রোকে ঘিরে ধরে। তখন অ্যাস্ট্রো তাদের প্রতি আর মায়া না দেখিয়ে লড়াই শুরু করে, আর ক্ষণিকের মধ্যেই সবগুলো রোবটকে নিশ্চিহ্ন করে দেয়। এই লড়াই দর্শকরা আনন্দে লাফাতে থাকে। অন্যদিকে প্রেসিডেন্টের শিপে ব্লুকুর এনার্জি কোথায় আছে সেই লোকেশন ট্র্যাক করে জেনে যায়। এদিকে হ্যামেক অ্যাস্ট্রোর সাথে লড়াইয়ের জন্য জককে সেখানে আনে। এখানে অ্যাস্ট্রো প্রতিজ্ঞা করে যাই হয়ে যাক জগের সাথে কখনোই লড়াই করবে না। তখন জক অ্যাস্ট্রোর উপর আঘাত না করে তার হাতে তুলে দর্শকের সামনে বিজয়ী ঘোষণা করে। এই দৃশ্য হ্যামেক সহ্য করতে না পেরে অ্যাস্ট্রোর উপর ইলেকট্রিক শক প্রয়োগ করে। এখানে সে জানায় মেট্রো সিটির কোনো রোবটকে এখানে জয়ী হতে দেব না, তাই জগের সাথে লড়াই করতেই হবে। এসব দেখে জক হ্যামেকের উপর হামলা করে। এখানে সে হ্যামেককে পিষে ফেলতে যাবে, এমন সময় অ্যাস্ট্রো এসে বাঁচিয়ে নেয়। তখনই দেখতে পাই প্রেসিডেন্টের শিপ সেখানে এসেছে অ্যাস্ট্রোকে নিয়ে যেতে, আর অনেকগুলো রোবট মাটিতে নেমে অ্যাস্ট্রোকে গ্রেপ্তার করে। তখন জগ সেই রোবটদের সাথে লড়াই করবে, এমন সময় অ্যাস্ট্রো নিষেধ করায় জগ থেমে যায়। আর প্রেসিডেন্ট অ্যাস্ট্রোকে তার শিপে নিয়ে মেট্রো সিটির দিকে রওনা দেয়। এখানে আমরা জানতে পারি কিছুদিন পর মেট্রো সিটিতে নির্বাচন হতে চলেছে। সেখানে প্রেসিডেন্ট স্টোনের জনপ্রিয়তা অনেক কমে গেছে, তাই সে অ্যাস্ট্রোর ব্লুকুর এনার্জি নিয়ে তার রোবট পিসকিপারে ইনস্টল করে নিচের সিটির সাথে যুদ্ধ বাঁধাতে চায়, যেন সেই যুদ্ধে স্টোন বিজয়ী হয়ে জনপ্রিয়তা বাড়িয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এরপর অ্যাস্ট্রোকে ডেনমার কাছে এনে বলে একে ডিএক্টিভ করে ব্লুকুর দিয়ে দাও। তখন ডেনমা এলফানের সাহায্য চায় অ্যাস্ট্রোকে ডিএক্টিভ করতে, কিন্তু এলফান তার কথায় রাজি হয় না। আর অ্যাস্ট্রো বলে, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি নিজেকে মানিয়ে নিতে, কিন্তু কোথাও পারিনি। এটা শুনে এলফান জানায়, তুমি হলে পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ইউনিক রোবট, তোমার মতো বুদ্ধিমান রোবট এখন পর্যন্ত কোথাও তৈরি হয়নি। এরপর ডেনমা অ্যাস্ট্রোর ভিতর থেকে ব্লুকুর এনার্জি বের করে প্রেসিডেন্টের হাতে তুলে দেয়। এটা যখন নিয়ে যাবে তখন কৌশলে ডেনমা সবাইকে একটি কাচের ঘরে বন্দি করে ফেলে। আবারও যখন অ্যাস্ট্রোর বুকে ব্লুকুর প্রবেশ করায় তখনই সে জ্ঞান ফিরে পায়। এরপর অ্যাস্ট্রো ডেনমাকে জিজ্ঞেস করে আবারও কেন অ্যাক্টিভ করলে। তখন সে জানায়, তুমি হয়তো টবি না, কিন্তু এখনো আমার ছেলে। এই বলে তাকে আদেশ করে সেখান থেকে চলে যেতে, আর বাবার আদেশে অ্যাস্ট্রো উড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট সেই কাচের ঘর থেকে মুক্ত হয়ে ডেনমা ও এলফানকে গ্রেপ্তার করে। এখানে সে রেড এনার্জি পিসকিপার রোবটে প্রবেশ করানোর চিন্তা করে। তখন এলফান এই কাজে তাকে নিষেধ করে, কিন্তু সে কারো কথা না শুনে রেড এনার্জি সেই রোবটে প্রবেশ করায়। আর রোবটটি অ্যাক্টিভ হলে আদেশ করে সেই বাচ্চা রোবটকে ধরে ব্লুকুর এনার্জি হাতিয়ে নিতে, কিন্তু দেখা যায় সে প্রেসিডেন্টকে তার ভিতর ঢুকিয়ে ফেলে। এরপর চারদিকের সবকিছু তার দিকে আকর্ষণ করতে থাকে। অন্যদিকে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট স্টোনের জন্য সাংবাদিকরা অপেক্ষা করছে। এমন সময় পিসকিপার রোবট সবকিছু ভেঙে সেখানে আসে।
আর দেখা যায় এই বিশাল রোবট দেখে সবাই দৌড়ে পালাতে থাকে। অন্যদিকে অ্যাস্ট্রো দূর থেকে এই দৃশ্য দেখছিল আর তখনই সেখানে আসে এই ধ্বংসযজ্ঞ থামাতে। এখানে পিসকিপার রোবট অ্যাস্ট্রোকে দেখে তার উপর হামলা চালায়, কিন্তু অ্যাস্ট্রো কোনো রকম সেই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়। এখানে দেখা যায় শত্রু দেখে অ্যাস্ট্রোর 2 হাত নিজে নিজেই তার উপর ফায়ার করে। অন্যদিকে কোরা ও তার বন্ধুরা নিচের শহর থেকে এই ধ্বংসযজ্ঞ দেখছিল। তখন একটি উড়ন্ত গাড়ি নিয়ে রওনা দেয় অ্যাস্ট্রোকে সাহায্য করতে। এদিকে তাদের মধ্যে লড়াইয়ের সময় পিসকিপার রোবট অ্যাস্ট্রোকে ধরে ফেলে, কিন্তু দেখা যায় অ্যাস্ট্রোর পিছন দিয়ে মেশিন গান বের হয়ে তার দিকে গুলি ছুড়ে। এরপর তাদের মধ্যে লড়াইয়ে অ্যাস্ট্রো মার খেয়ে বিপদে পড়ে। তখনই কোরা ও তার বন্ধুরা সেই উড়ন্ত গাড়ির সাহায্যে অ্যাস্ট্রোকে বাঁচিয়ে নেয়। তাদের সেখানে দেখে অ্যাস্ট্রো খুব খুশি হয়। এরপর তাদের সেই উড়ন্ত গাড়ি ধরার চেষ্টা করলে সেখানের ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যায়, আর বিদ্যুতের অভাবে মেট্রো সিটি ভাসমান ক্ষমতা হারিয়ে ফেললে নিচে পড়তে শুরু করে। এই দৃশ্য দেখে অ্যাস্ট্রো তার সকল শক্তি ব্যবহার করে সেই সিটিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিচে নামিয়ে আনে। তখন আবারও যখন তাদের মধ্যে লড়াই শুরু হয়, দেখা যায় পিসকিপার রোবট অ্যাস্ট্রোকে তার ভিতরে নিয়ে নেয়। এখানে অ্যাস্ট্রোর রেডিয়েশন সহ্য করতে না পারায় বিস্ফোরণ হয়ে সিটকে দূরে গিয়ে পড়ে, আর দেখা যায় অ্যাস্ট্রো এবার একদম দুর্বল হয়ে গেছে। এমন সময় ডেনমা সেখানে এসে তাকে কোলে তুলে নেয়, আর অ্যাস্ট্রো বলে সে আমাকে তার সাথে কেন অ্যাডজাস্ট করতে পারেনি। তখন ডেনমা জানায় ব্লুকুর ও রেডকুর একত্রে মিশে গেলে তোমরা দুজনেই মারা যাবে। অন্যদিকে তারা অ্যাস্ট্রোকে দেখতে না পেয়ে খুঁজতেছিল। এমন সময় পিসকিপার রোবট উড়ন্ত গাড়ি ধরে অ্যাস্ট্রো কোথায় আছে জিজ্ঞেস করে, কিন্তু তারা এত বিশাল রোবট দেখে কান্না করতে থাকে। আর দূর থেকে এই কান্না অ্যাস্ট্রো শুনতে পায়। এখানে অ্যাস্ট্রো তার বাবাকে বলে আমি হয়তো এই কাজের জন্যই তৈরি হয়েছি। এই বলে কোরা ও তার বন্ধুদের বাঁচাতে সেই রোবটের কাছে যায়। তখন দেখা যায় অ্যাস্ট্রো রোবটের একদম পেটের মধ্যে ঢুকে পড়ে, যেখানে সেই রেডকোর ইনস্টল করা হয়েছে। এখানে অ্যাস্ট্রোর আগের সব ঘটনাগুলো মনে পড়তে শুরু করে, আর দেখা যায় রেডকোর ও ব্লুকোর একত্রিত হয়ে বিস্ফোরণের কারণে রোবটটি ধ্বংস হয়ে যায়। এই দৃশ্য দেখে ডেনমা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রোবট বিস্ফোরণের কারণে প্রেসিডেন্ট স্টোন রোবটের পেট থেকে বের হয়ে আসে। এখানে একটি ছোট্ট বাচ্চা স্টোনের পায়ে লাথি মারায় বাচ্চাটিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, কিন্তু দেখা যায় এগুলো তাকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ব্লুকুর নষ্ট হয়ে যাওয়ায় অ্যাস্ট্রো অচেতন হয়ে পড়ে আছে। এসব দেখে কোরা ও তার বন্ধুরা কান্না করছে। তখনই সেখানে এলফান এসে জানায় তার বুকে থাকা ব্লুকুর এনার্জি নষ্ট হয়ে যাওয়ায় অ্যাস্ট্রোকে বাঁচানো সম্ভব না। এমন সময় জগেশি তার শরীর থেকে ব্লুকুর এনার্জি শেয়ার করে, আর দেখা যায় অ্যাস্ট্রো জ্ঞান ফিরে সবাইকে চিনতে পারে। এখানে তাকে ব্লুকুর এনার্জি শেয়ার করায় জগকে ধন্যবাদ জানায়। এরপর সবাই যখন যার যার বাসায় যাচ্ছিল, তখন কোরা তার বাবা মাকে খুঁজে পায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো অ্যানিমেশন মুভিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।